আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে আজকের ক্লাসে স্বাগতম জানাচ্ছি। তো এই মুহূর্তে যারা যারা আমার ক্লাসটি দেখছেন, যে আমার সাউন্ড শুনতে বা ভিডিও দেখতে কোনো প্রবলেম হচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাবেন। আর কে কোথা থেকে সংযুক্ত হয়েছেন অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। তো আজকে মূলত প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার আমরা যে কোর্সটি শুরু করেছি, এই কোর্সের মুনাফা আসলের দ্বিতীয় ক্লাসটি হবে। আমি জাস্ট 1-2 মিনিট একটু সময় নিয়ে নিচ্ছি যাতে প্রত্যেকেই ক্লাসটিতে অংশগ্রহণ করতে পারে। আচ্ছা, প্রিন্স খান, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। যাই হোক, 9টায় ক্লাসে আসার কথা থাকলেও আজকে একটু লেট হয়ে গিয়েছে আসতে। তো আমরা আজকে আলোচনা করব হচ্ছে মুনাফা আসল। গত ক্লাসে আমরা মুনাফা আসলের একদম বেসিক থেকে শুরু করেছিলাম। তো জাস্ট একটু মনে করিয়ে দেওয়ার জন্য আমরা যে সূত্র নিয়ে আলোচনা করেছিলাম এই সূত্রটা আরো একবার একটু লিখে দিচ্ছি। আমরা জানি যে মুনাফা আসলের ক্ষেত্রে মুনাফা বা ইন্টারেস্ট I equal to PRN by হচ্ছে 100। ওকে, তো মনে রাখার জন্য বলছিলাম যে I পারি না, অর্থাৎ I আর PRN by 100 এটা মনে থাকবে আশা করছি সকলেরই। তো 100টা মূলত আমরা নিয়েছি হচ্ছে রেটের জন্য, যে রেট আমাদের সাধারণত শতকরায় যে মানটা থাকে শতকরা চিহ্ন তুলে দিলে তখন আমাদের 100 দিয়ে ভাগ করতে হয়, যার কারণে আমরা এই ফর্মুলাটাতে একবারে ভাগ 100 নিয়ে নিয়েছি। আচ্ছা, প্রিন্স খানকে অনেক অনেক ধন্যবাদ যে আপনি কনফার্মেশন দিয়েছেন যে কোথাও সমস্যা নেই। আলহামদুলিল্লাহ। তো আশা করছি যে সম্পূর্ণ ক্লাসটি নিতে পারবো এবং আপনারাও মনোযোগ সহকারে ক্লাসটি করতে পারবেন। তো এখান থেকে আমরা এই আসল পি এর মান বের করতে পারি। পি ইকুয়াল টু হচ্ছে I ইন্টু 100 ভাগ হচ্ছে R ইন্টু N। একই রকম ভাবে মুনাফার হার আর এর মানটা বের করতে পারি I ইন্টু 100 P ইন্টু N। আর হচ্ছে সময় N এর মানটাও বের করতে পারবো আমরা I ইন্টু 100 P ইন্টু R। তো যখন আমাদের যে মানটা প্রয়োজন হবে আমরা কিন্তু সেই মানটা এই সূত্রের সাহায্যে বের করে নিতে পারবো। আচ্ছা, এই সূত্র দিয়ে লিখিত পরীক্ষা না, লিখিত পরীক্ষার যদি আরো কোনো কঠিন পরীক্ষা থাকে সমস্ত পরীক্ষায় এই সূত্র দিয়ে অঙ্ক করলে হবে। এটা সরাসরি বইয়ের সূত্র, মানে আমাদের যে বোর্ড বই কর্তৃক যে সূত্রগুলো আছে এই বোর্ড বইয়ের সূত্র। তো অবশ্যই এই সূত্র দিয়ে হবে। এখন যদি জানতে চান যে আসলে মুনাফা আসল করার ক্ষেত্রে আমাদের বেসিক প্রিপারেশনটা কোথা থেকে নেবেন বা কোন বইটা ফলো করবেন, এটার জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করব যে 8ম শ্রেণীর গণিত বইয়ের 2য় অধ্যায়ে মুনাফা আসলের অঙ্কগুলো পাবেন। তো সেখান থেকে কিন্তু আপনারা চাইলে একদম বেসিক থেকে শিখতে পারবেন। আচ্ছা, তো আমি মুছে দিচ্ছি। তো গত ক্লাসে আমরা এর প্রথম দিকের অঙ্কগুলো করেছিলাম, আজকে আমরা এর পরের অঙ্কগুলো করব এবং চক্রবৃদ্ধি মুনাফার অঙ্কগুলো করব। তো গত ক্লাসের পড়াটা জাস্ট আর একটু মনে করিয়ে দেওয়ার জন্য আমরা দুই একটা অঙ্ক একটু সমাধান করি। আজকের প্রথম অঙ্কটা হচ্ছে শতকরা বার্ষিক কত হার সুদে শতকরা বার্ষিক কত হার সুদে 1 বছরের সুদ আসলের 1 বছরের সুদ আসলের 1/5 অংশ হবে। আলহামদুলিল্লাহ, অনেকেই যুক্ত হয়েছেন। তো যারা পরবর্তীতে সংযুক্ত হয়েছেন তাদের উদ্দেশ্যে একটু বলতে চাই যে আজকে হচ্ছে এটা আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ কোর্স, যেটা অলরেডি শুরু হয়ে গেছে। এই কোর্সটিতে টোটাল 30টি গণিত লাইভ ক্লাস এবং 30টি ইংরেজি লাইভ ক্লাস হবে।
তো গতকাল ইংরেজি প্রথম ক্লাস হয়েছে, তো এরপরে আগামীকাল দ্বিতীয় ক্লাস হবে এবং গণিতের এর আগে আরো 3টি ক্লাস হয়েছে, আজকে চতুর্থ ক্লাস চলছে। তো শতকরা বার্ষিক কত হার সুদে 1 বছরের সুদ আসলে 1/5 অংশ হবে। তো এটার ক্ষেত্রে আমাদের কিন্তু সুদ আসল অর্থাৎ সুদ আসল এই মানটা হচ্ছে একসাথে, সুদের মান হবে হচ্ছে সুদ আসলের 1/5 অংশ। তো আমরা জানি যে সুদ আসল সমান হচ্ছে I প্লাস পি, এই তো এই মানটার কত অংশ? 1/5 অংশ। কি সমান? সুদ সমান। তো আমি আগেও বলেছিলাম যে আমরা চেষ্টা করব প্রশ্নের মধ্যে অ্যান্সার করার জন্য, তো এই জন্য আমরা প্রশ্নের মধ্যে সুদ ইকুয়াল টু সুদ আসলে 1/5 অংশ অর্থাৎ 5 দিয়ে ভাগ করে দিলাম। ওকে, তো এখান থেকে আমরা লিখতে পারি যে 5i ইকুয়াল টু I প্লাস পি, সুতরাং 4i একটাই মাইনাস করে দিলে ইকুয়াল টু হচ্ছে পি। তাহলে বেরোটা ফোন দাও। দুঃখিত, আমার ফোনে একটা ফোন কল এসেছিল, যদিও আমি চেষ্টা করি সিমগুলো বন্ধ রাখার জন্য, এরপরেও ইমো হোয়াটসঅ্যাপে ফোনগুলো আসে। তো তো যাই হোক, আমাদের যে ফর্মুলাটা ছিল, আমাদের মান বের করতে বলছে সুদের হার। তো সুদের হার আর ইকুয়াল টু আমরা জানি 100 ইন্টু আই, নিচে হচ্ছে পি ইন্টু এন। তো এই ক্ষেত্রে আমাদের 100 আই এর মানটা তো আমরা জানি, আই এর মানটা আই রাখবো, আর পি এর পরিবর্তে যদি আমরা 4i ব্যবহার করি, পি ইকুয়াল টু হচ্ছে 4i, এন এর মানটা হচ্ছে 1 বছর, বলা ছিল 1 বছর। তো আই কেটে দিয়ে 4 দিয়ে এটাকে কেটে দিলে আমরা মান পাচ্ছি 25%। তো আমি দেখেছি যে আপনারা অলরেডি অ্যান্সার করেছেন, 25% অনেকেই অ্যান্সার করেছেন। ওকে, প্রত্যেকের অ্যান্সার ঠিক হয়েছে। আমরা তাহলে পরবর্তী অঙ্কটাতে চলে যাচ্ছি। আর এরপরেও যদি কারো কোনো প্রবলেম থেকে থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে পারবেন, আমি চেষ্টা করব অঙ্কটা আরেকবার রিপিট করার জন্য। তো 2 নম্বর প্রশ্নটা হচ্ছে 500 টাকার 4 বছরের সুদ, 500 টাকার 4 বছরের সুদ এবং 600 টাকার 5 বছরের সুদ, এবং 600 টাকার 5 বছরের সুদ একত্রে হচ্ছে 500 টাকা। আবার বলে দিচ্ছি, 500 টাকার 4 বছরের সুদ আর হচ্ছে 600 টাকার 5 বছরের সুদ একত্রে 500 টাকা হলে সুদের হার কত? প্রশ্নে বলা হচ্ছে যে সুদের হার কত। আচ্ছা, সাদিক হোসেন জানতে চাচ্ছিলেন যে ক্লাস কি ফেসবুক নাকি জুমে হবে? ক্লাসগুলো নরমালি এখন যেমন ভাবে দেখতে পাচ্ছেন, তো এরকম ক্লাসই হবে, লাইভ ক্লাস হবে ফেসবুক লাইভে, এবং ক্লাসগুলো গ্রুপে আপলোড করা থাকবে। আচ্ছা, কোহিনুর নূর জানতে চাচ্ছিলেন যে আবার একটু বুঝিয়ে দেন। ওকে, আমি 1 নাম্বারটা আবার বুঝিয়ে দিব অবশ্যই। তো তার আগে আমরা একটু 2 নম্বর প্রশ্নটাও দেখে নিই যে 500 টাকার 4 বছরের সুদ, 600 টাকার 5 বছরের সুদ একত্রে 500 টাকা, সুদের হার কত? তো যারা আমরা 1 নাম্বারটা বুঝে গিয়েছি তারা 2 নাম্বার প্রশ্নের অ্যান্সার করতে থাকি, আর আমি একটু প্রিভিয়াস অঙ্কটা আরেকবার একটু বুঝিয়ে দিচ্ছি। আমার এখানে বলা ছিল যে সুদ হচ্ছে সুদ আসলের 1/5 অংশ। ওকে, এর মানেই গুণ চিহ্ন, অর্থাৎ 1/5, এখানে সুদ আসল লিখলে আমরা লিখতে পারি সুদ সমান হচ্ছে সুদ আসল গুণ 1/5। তো সুদ হচ্ছে আমাদের আই আর সুদ আসল হচ্ছে আই প্লাস পি, এই মানটাকে ভাগ দিতে হবে কত দিয়ে? 5 দিয়ে। তো এই 5 দিয়ে যদি আমরা আর গুণ করে দেই তাহলে 5i ইকুয়াল টু হচ্ছে আই প্লাস পি। তো 5i থেকে একটা i মাইনাস করে দিলে আমরা p এর মান পাবো হচ্ছে 4i। আচ্ছা, আমি 4 লিখি, যেহেতু pi মাঝখানে 4 লিখলে ওটা 8 এর মতো মনে হবে। তো p এর মান আমরা বের করে নিলাম হচ্ছে 4i। এখন আমাদের যে ফর্মুলা ছিল r ইকুয়াল টু 100 ইন্টু i বাই হচ্ছে p ইন্টু n। তো এই ক্ষেত্রে n এর মান 1 বছর,
পি এর মান পেয়েছি 4i আর i এর মানটা i, এই i কেটে দিলাম, 4 দিয়ে 100 কে কেটে দিলে আসবে হচ্ছে 25। খুব সহজ একদম, যেহেতু আমাদের পরীক্ষার হলে সূত্র লিখে লিখে করতে হবে না, তার মানে আপনি জাস্ট এতটুকু করলেই কিন্তু অ্যান্সারটা পেয়ে যাবেন এমসিকিউ করার জন্য। আচ্ছা, ফারিয়া স্মৃতি আপু ইংলিশ ক্লাস শুরু হয়ে গেছে, গতকাল একটি ইংলিশ ক্লাস হয়েছে, ইংলিশ ক্লাস নিচ্ছে বিএফ শাইন কলেজের লেকচারার সোহেল স্যার, খুব সুন্দর ক্লাস নিচ্ছেন, দেখা যায় না। আচ্ছা, এখন কি ক্লিয়ার দেখতে পাচ্ছেন? আমার এখানে একদম স্পষ্ট দেখতে পাচ্ছি, মাঝখানে একটা ফোন কল এসেছিল যার কারণে কিছুটা ব্লার হয়েছিল, আবার ঠিক হয়ে গেছে। একটু জানাবেন যে দেখা যাচ্ছে কিনা। তো আমরা 2 নম্বর প্রশ্নটা চলে যাচ্ছি। 2 নম্বর প্রশ্নটা হচ্ছে যে 500 টাকার 4 বছরের সুদ এবং 600 টাকার 5 বছরের সুদ একত্রে 500 টাকা, সুদের হার নির্ণয় করতে বলা হচ্ছে যে সুদের হার কত। তো এক্ষেত্রে এই 500 টাকার 4 বছরের সুদ আমরা সুদের সূত্র দিয়ে বের করতে পারি, i = PNR বা PRN বাই হচ্ছে 100, এই সূত্র দিয়ে বের করতে পারি। তো ফার্স্টের জন্য আমরা পাই হচ্ছে 500 গুণ 4 সময়টা, এবং আর এর মানটা আরই ধরে নিলাম যে আমরা আর এর মানটা বের করব, অর্থাৎ সুদের হারটা বের করতে হবে। এই মানটা হচ্ছে আমাদের 500 টাকার 4 বছরের সুদ। একই রকম ভাবে 600 টাকার 5 বছরের সুদ হবে 600 গুণ 5 গুণ হচ্ছে আর, এবং প্রত্যেকটাই কি 100 দিয়ে ভাগ করা ছিল সূত্রে। ওকে, তো এই সুদ এবং পরবর্তী সুদ, এই দুইটা সুদ যদি আমরা যোগ করি তাহলে এটা হবে কত টাকার সমান? এই 500 টাকার সমান। তো এখন আমরা যে কাজটা করব, 0 0 কেটে দিতে পারি, এখানেও 0 0 কেটে দিতে পারি, তাহলে থাকবে 4 5 20, তার মানে 20 আর 5 6 30 আর যোগ করলে হবে 500। তো 20 আর 30 যোগ করলে 50 আর এর মান 500, আর এর মান কত হবে? এই 50 দিয়ে যদি 500 কে কেটে দেই যাবে হচ্ছে 10 বার, উত্তর হবে 10, আর এর মানটা 10। এখানে জানতেও চাচ্ছে সুদের হার কত, তার মানে সুদের হার হচ্ছে 10%। ওকে, আচ্ছা এখন বোঝা যাচ্ছে, ক্লিয়ার আছে? ওকে, থ্যাংক ইউ। তো এই প্রশ্নটার উত্তর করেছিলেন শুধুমাত্র মুন স্টার্স মুন, আচ্ছা সাবা, কাকুলি কলি, অনেকেই অ্যান্সার করেছেন, উত্তরগুলো উপরের দিকে চলে গিয়েছিল। যাই হোক, তাহলে এই 500 টাকার 4 বছরের সুদ আর 600 টাকার 5 বছরের সুদ একত্রে ছিল 500 টাকা। আমি আরো একবার দেখিয়ে দিচ্ছি। তো এই সুদের হিসাব আমরা বের করি হচ্ছে সুদ = I = PRN/100। এই সূত্রের মধ্যে আমরা p এর মান, n এর মান এবং r এর মানটা r লিখে দিলাম, ভাগ ছিল 100। ওকে, এখন আবার এই দ্বিতীয় মানটার ক্ষেত্রে 600 গুণ 5 গুণ r ভাগ 100, এটা আমাদের প্রথম সুদ, এটা দ্বিতীয় অংশের সুদ। এই দুইটার সুদ যোগ করলে ফলাফল হবে 500 টাকা। ওকে, তাহলে এই কাটাকাটি করলে আমরা এখানে 20 আর 30 আর পেলাম, যেটা যোগ করলে হবে 50 আর, যার মান হচ্ছে 500। কাটাকাটি করলে আমরা আর এর মান পাচ্ছি 10%। আচ্ছা, বুঝতে পেরেছেন, ধন্যবাদ। তো যাই হোক, এর পরবর্তী প্রশ্নটা নিচ্ছি 3 নাম্বার। কোন আসল 3 বছরে সুদে আসলে হবে হচ্ছে 460 টাকা, এবং 5 বছরে সুদে আসলে হবে হচ্ছে 500 টাকা। 500 টাকা হলে আমাদের এখানে জানতে চাচ্ছে সুদের হার কত। তো এই প্রশ্নটাও সুদের হার কত। তাহলে কোন আসল 3 বছরে সুদে আসলে হবে 460 টাকা, আর 5 বছরে হয়ে যাবে 500 টাকা।
সুদের হার কত। তো এই ক্ষেত্রে আমরা জানি যে আসলের মানটা তো চেঞ্জ হয় না, আসলটা তো নির্দিষ্ট থাকে, চেঞ্জ হয় হচ্ছে শুধুমাত্র আমাদের কি সুদের মানটা, অর্থাৎ যত বছর যাবে আস্তে আস্তে শুধুমাত্র সুদের পরিমাণটা বাড়তে থাকবে, তাই তো। তো এই 3 বছরে যে টাকাটা হয়েছে আর 5 বছর পরে গিয়ে যে টাকাটা হয়েছে, এই দুইটা টাকার মধ্যে আমাদের আসলের পরিমাণটা ঠিক ছিল, বেড়েছে কি শুধুমাত্র সুদের পরিমাণটা। তো 3 বছর এবং 5 বছর এই দুইটা সময়ের মধ্যে ব্যবধান কত বছর? 2 বছর। তার মানে এই 2 বছরে বৃদ্ধি পেয়েছে কি শুধুমাত্র সুদ। তো আমরা যদি এটা বিয়োগ করে দেই যে 2 বছরে কি বের করতে পারবো, 2 বছরের সুদ বের করতে পারবো। 2 বছরের সুদ কত টাকা হবে? এই 460 টাকা 500 টাকা থেকে বিয়োগ করে দেব। প্রশ্নের মধ্যেই আমরা এর আগেও বলেছি যে আমরা প্র্যাকটিস করার সময় প্রশ্নের মধ্যেই করব, দরকার পড়লে পেন্সিল দিয়ে করব। তো শূন্য, এখানে থাকবে 4, 40 টাকা। তার মানে 2 বছরের সুদ হচ্ছে 40 টাকা, 1 বছরের সুদ হবে 20 টাকা, 2 দিয়ে কেটে দিলে। আর এখানে 3 বছর অথবা 5 বছর যে কোনো একটা মান বের করলেই হচ্ছে। আমরা যদি 3 বছরেরটা বের করি তাহলে এখানে পাবো আমরা 3 বছরের সুদ হবে 60 টাকা। আচ্ছা, তো 3 বছরের সুদ যদি 60 টাকা হয়, সেক্ষেত্রে আমাদের 3 বছরের সময়ের মান জানলাম, আমাদের সুদের মান জানি, সুদ আসলের মান জানি 460 টাকা। তাহলে সুদ আসল থেকে যদি আমরা এই সুদের মানটা বিয়োগ করে দেই তাহলে আসলের মান পাবো আমরা 400 টাকা। এখন জানতে চাচ্ছে যে সুদের হার কত। তো আর এর ফর্মুলা তো আমরা জানি, i * 100 বাই হচ্ছে p * n। i এর মান হচ্ছে 60 টাকা গুণ হচ্ছে 100, p এর মান 400 আর n এর মান হচ্ছে 3। আমরা কেটে দিব, 4 15 তে 60 আর 3 5 হচ্ছে 15, অর্থাৎ 5%। অ্যানসার হবে 5%। তো আপনারা কিন্তু অ্যানসার করছেন না, প্রত্যেকটা অঙ্কের অ্যানসার করবেন আমার সাথে সাথে বা আমার আগে যদি অ্যানসারগুলো করেন। তো অবশ্যই অঙ্কগুলোর প্রশ্ন লিখে আমি কিন্তু কিছুটা সময় দিচ্ছি আপনাদেরকে। এই সময়ের মধ্যে আপনারা চেষ্টা করবেন যে অঙ্কগুলো নিজেরা একটু প্র্যাকটিস করার জন্য। অ্যানসার ভুল হোক তাতে প্রবলেম নেই, কারণ ভুল করতে করতে শিখতে পারবো আমরা। অবশ্যই আপনারা প্রশ্নগুলো অ্যানসার করার চেষ্টা করবেন। আর কোথাও না বুঝে থাকলে সেটা তো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করবো যে আপনাদেরকে আরো একবার বুঝিয়ে দেওয়ার জন্য। তো এই টাইপের যে ম্যাথগুলো, এই প্রত্যেকটা ম্যাথই কিন্তু বিভিন্ন সহকারী পরীক্ষায়, এই প্রাথমিক বিদ্যালয়ের সহকারী পরীক্ষায় বিভিন্ন সময় এসেছে। আমি জাস্ট একটা করে ম্যাথ দেখাচ্ছি। এই ম্যাথগুলোই ঘুরিয়ে ফিরিয়ে দেখা যাচ্ছে যে বিভিন্নভাবে এসেছে এই সেম ম্যাথগুলোই। তো যেহেতু সময় স্বল্পতার কারণে আমি জাস্ট একটা করে ম্যাথ দেখাচ্ছি আপনাদেরকে। আচ্ছা, আরো একবার যদি একটু বুঝিয়ে দিই তাহলে ভালো হয়, তাই তো? আচ্ছা ঠিক আছে, আমি আরো একবার বুঝিয়ে দিচ্ছি। এই প্রশ্নটা ছিল 3 নাম্বার প্রশ্ন, আমি এর প্রশ্ন তুলছি না। 5 বছরের সুদ আসল, 5 বছরের সুদ আসল একসাথে দিয়ে দিছে হচ্ছে 500 টাকা। আবার 3 বছরের সুদ আসল এটা দিয়েছে হচ্ছে আমাদের 460 টাকা। তার মানে এই যে পার্থক্য, 3 বছরের সুদ আসল আর 5 বছরের সুদ আসলের মধ্যে পার্থক্য হচ্ছে 60 টাকা। এই 60 টাকা মূলত কি, আসল তো আর বৃদ্ধি হয় নাই আমাদের। আসল তো আমি প্রথমে যেই টাকাটা রাখছি সেই টাকাটাই আসল ছিল, প্রতি বছর বছর শুধুমাত্র সুদের মানটা বৃদ্ধি পাচ্ছে। তার মানে এই 5 বছর আর 3 বছরের মধ্যে ব্যবধান হচ্ছে 2 বছর। এই 2 বছরে সুদ আসল হবে না, হবে কি শুধুমাত্র সুদ হচ্ছে 60 টাকা। তো আমাদের এখানে যেহেতু 3 বছর বা 5 বছর দুইটা মান দেওয়া ছিল, আমরা 1 বছরের কত, 3 বছরের বা 5 বছরের কত, 3 বছরের বের করলেও হবে, 5 বছরেরটা বের করলেও হবে। তো এখান থেকে আমরা পেলাম হচ্ছে, সরি এটা বিয়োগ করলে ছিল 40 টাকা। তো 40 টাকাকে 2 দিয়ে ভাগ করলে 20, আর এখানে পেয়েছিলাম হচ্ছে 60 টাকা। তার মানে এই যে 60 টাকা আমরা 3 বছরের সুদ পেলাম, এই 3 বছরে সুদ আসল আমাদের জানা ছিল 460 টাকা। তো 460 টাকা থেকে যদি আমরা এই 60 টাকা বিয়োগ করে দেই তাহলে এই টাকাটাই হচ্ছে আমাদের আসল। ওকে, তো পরীক্ষার হলে অবশ্যই কিন্তু আপনাকে এত বারে বারে ক্যালকুলেশন লিখে দেখাইতে হবে না, কারণ আপনি যেখানে প্র্যাকটিস করবেন, এই প্র্যাকটিস যেখানে করছেন এটা কিন্তু কোনো টিচার দেখবে না, দেখবে শুধুমাত্র ওই মার্কশিটে আপনি কোন ঘরটা দাগিয়েছেন। ওকে,
তো এই জন্য আমরা এই হিসাবগুলো মনে মনেও করতে পারি, তাতে আমাদের আরো দ্রুত করতে পারবো। তো সেক্ষেত্রে আমরা এখন মুনাফার হার যদি বের করি, মুনাফার হারের ফর্মুলা আয়ের মান তো পেয়েছি 60 টাকা, গুণ হচ্ছে 100, ভাগ হচ্ছে পি 400 টাকা, আর আর এর মানটা কত আছে, আর সরি এন এর মানটা হচ্ছে 3 বছর, আর এর মানটা তো আমরা বের করব। 0 0 কেটে দিলাম, 4 দিয়ে 60 কে কাটলে যাবে 15 বার, আর 3 5 হচ্ছে 15, দ্যাট মিন্স 5% হবে অ্যানসার। তো বুঝতে পেরেছেন কিনা অবশ্যই জানাবেন, যদি কোনো প্রবলেম থাকে সেটাও জানাবেন। আচ্ছা, এরপরে একটা প্রশ্ন নিচ্ছি, এটা বিসিএস এর প্রশ্ন। রকিব সাহেব 3,73,899 টাকা ব্যাংকে রাখলেন। রকিব সাহেব 3,73,899 টাকা ব্যাংকে রাখলেন এবং 7.5 বছর পর 7.5 বছর পর তিনি আসল টাকা এক সমস্ত 1/4 অংশ সুদ পেলেন। তো বলা হচ্ছে যে সুদের হার কত, সুদের হার কত। তো দ্রুত আপনারা একটু অ্যান্সার করার চেষ্টা করবেন যাতে, আচ্ছা পরে ভিডিও পাওয়া যাবে, হ্যাঁ ফারহান আহমেদ রাসেল ভাই, পরে ভিডিও পাবেন, ভিডিও আপলোড করা থাকবে বা শেয়ার করা থাকবে। এবং যারা প্রিভিয়াস ক্লাসগুলো মিস করেছেন বা প্রিভিয়াস ক্লাসগুলো দেখতে চান, তারা আমার এই যে অনলাইন স্টাডি রুম যে ইউটিউব চ্যানেল, আপনারা ম্যাক্সিমাম স্টুডেন্টই যারা আছেন এই চ্যানেলটির সাথে সংযুক্ত আছেন, একদম নতুন যারা আজকে ক্লাস করতেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এখানে নিয়মিত ভিডিওগুলো পাবেন, দেখতে পারবেন। তো এটা বিসিএস এর প্রশ্ন যে রকিব সাহেব 3,73,899 টাকা ব্যাংকে রাখলেন, 7.5 বছর পর তিনি আসল টাকার এক সমস্ত 1/4 অংশ সুদ পেলেন, সুদের হার কত, তো এই মানটা জানতে চাচ্ছে। তো আশা করছি যে আপনারা খুব দ্রুত অ্যান্সার করবেন, খুব সহজে কিন্তু অঙ্কটা করা যাবে। এই যে এত বড় একটা সংখ্যা দিয়েছে, এটা দেখে ভয় পাওয়ার কিছু নাই। আচ্ছা, দুইটা অ্যান্সার পেয়েছি আমি, সুস্মিতা তমা এবং এসআর রাবা, দুইজন দুটো অ্যান্সার করেছেন, 16 সমস্ত 2/3। আচ্ছা, আমরা একটু ট্রাই করি যে আসলে অ্যান্সারটা কত হবে। তো এখানে এই ভগ্নাংশটাকে যদি আমরা অপ্রকৃত ভগ্নাংশ করে নিই তাহলে পাচ্ছি 7 × 14 আর এক হচ্ছে 15/2, আর এই মান, এটার মান পাচ্ছি আমরা 4 আর একে 5 বাই হচ্ছে 4। তো এটা প্রশ্নের মধ্যে আমরা জাস্ট এর পাশে একটু লিখে রাখবো। তো আমাদের এই যে একটা মান দিয়েছে যে এত টাকা হচ্ছে ব্যাংকে জমা রাখলেন, এরপর আসলে এত অংশ পেলেন, অনেকেই দেখা গেল যে আমরা এখন এটা নিয়ে ব্যস্ত হয়ে গেছি, যে এটা নিয়ে কাটাকাটি করার চেষ্টায় আছি। তো আমার এখানে কিন্তু একদম নির্দিষ্ট করে দিয়েছে যে তিনি 7.5 বছর পরে কি পাবেন, আসল টাকার এত অংশ পাবেন, আসল টাকার এত অংশ তিনি সুদ পাবেন, তাই তো। তো আমার যদি আসল পি টাকা হয়, ধরলাম যে আসল হচ্ছে পি, তাহলে এই আয়ের মানটা কত হবে, পি ইন্টু 5/4, মানে যাই থাকুক না কেন আসলের এত অংশ পাবেন। ওকে, তো এই মানটা হচ্ছে আমাদের আয়ের মান, পি এর মান তো পি, আর সময়ের মানটা তো আমাদের জানাই আছে 7.5 বছর। এখন যদি আমি এখানে সূত্রে মান বসাই, আর ইকুয়াল টু হচ্ছে আই ইন্টু 100, নিচে ছিল পি ইন্টু এন। তো দেখেন
আমাকে যে এই যে এত বড় একটা মান দিয়েছে, এই মানটা আমি কোনো কাজেই লাগাচ্ছি না। তো এক্ষেত্রে যেটা করব আমরা, আই এর মানটা হচ্ছে p ইন্টু 5/4 ইন্টু হচ্ছে 100, নিচে আছে p, আর এই যে n এর মানটা কত বছর ছিল, 7.5 বছর বা 15/2। ওকে, তো এই যে 15 আর 15 কেটে p আর p কেটে দিতে পারি, এটাকে 15/2 লিখলাম, আর যেহেতু সবগুলো এসে নিয়েছি। এরপরে আমরা আচ্ছা এই ভগ্নাংশের মানগুলোকে একটু সাজিয়ে নেই। 5/4 ইন্টু 100, আচ্ছা নিচে যদি দেখা না যায় আমি পাশে লিখি। এই যে উপরে যেটা ছিল 5/4 ইন্টু 100, আর নিচের ভগ্নাংশটাকে উল্টে দিলে উপরে যাবে 2, নিচে আসবে 15। ঠিক আছে, তো এখন জাস্ট আমরা একটু ক্যালকুলেশন করব যে 5 দিয়ে এটাকে কেটে দিলে 3 বার, আর 4 দিয়ে এটাকে কাটলে 25 বার। তো 25 দুগুণা হচ্ছে 50/3, তাহলে কত পাচ্ছি, 3 16 48, থাকবে 2/3, অর্থাৎ 16 সমস্ত 2/3। 16 সমস্ত 2/3। আপনারা যারা অ্যান্সার করেছিলেন প্রত্যেকেরই অ্যান্সার হয়েছে। আচ্ছা i ইকুয়াল টু p ইন্টু এত কেন হলো এটা বুঝেন নাই। আচ্ছা আবার বুঝিয়ে দিচ্ছি। আমাদের বলা হয়েছে যে আসল টাকার এত অংশ, এত বছর পরে তিনি আসল টাকা যা ছিল তার এত অংশ সুদ পেলেন। তার মানে সুদ সমান কি, আসল এর ভেঙে ভেঙে লিখি, আসল এর কত, 5/4। এই ভগ্নাংশকে ভাগলে তো এরকম হবে 5/4। আসলের এত, এর মানে কি, এর মানে গুণ, আর আসল মানে হচ্ছে p, আর সুদ মানে হচ্ছে i। তাহলে i ইকুয়াল টু p ইন্টু 5/4। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা রিমি ইসলাম একটা প্রবলেম দিয়েছেন, আমি যদি সময় পাই অবশ্যই আপনার প্রবলেমটা করে দেব। এক ব্যক্তি 4,800 টাকার, আচ্ছা ওইখানে পার্সেন্টেজ হবে না মেবি, কিছু পরিমাণ টাকা 5% মুনাফায় বিয়োগ করলেন, অবশিষ্ট টাকা 4% মুনাফায় বিনিয়োগ করলেন। বছর শেষে ওই ব্যক্তি হচ্ছে 204 মুনাফা করে 5% মুনাফায় তিনি কত টাকা বিনিয়োগ করেছিলেন। আচ্ছা মেবি প্রশ্নটা এরকম হবে যে বছর শেষে ওই ব্যক্তি টোটাল মুনাফা পেলেন হচ্ছে 204 টাকা। এটা রিটেনের একটা ম্যাথ, অবশ্যই আমি করে দেবো এই টাইপের, এটা না হলে ওই টাইপের একটা ম্যাথ করে দেবো, বা সরাসরি আপনার এটাই করে দেবো। তার আগে আমি অন্যান্য ম্যাথগুলো একটু শেষ করি। আচ্ছা আলমগীর হোসেন, আমি হয়তো আচ্ছা বুঝেছেন, থ্যাংক ইউ। তো এরপরে একটা ম্যাথ খুব সহজ। সুদ আসল 1100 টাকা, সুদ আসল হচ্ছে 1100 টাকা, এবং সুদ আসলের 3/8 অংশ। সুদ আসলের হচ্ছে 3/8 অংশ। জানতে চাচ্ছে যে এত হলে আসল কত। কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু অ্যান্সার করতে পারবেন আসলের মান কত। একদম খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু এই অঙ্কটা করা সম্ভব। সুদ আসল 1100 টাকা, আর সুদ আসলের হচ্ছে 3/8 অংশ হলে আসল কত। আপনারা অনেক প্রবলেম দিচ্ছেন, হ্যাঁ ধন্যবাদ আপনাদেরকে, মানে আমার সাথে কোঅপারেট করার জন্য। আমি আপনাদের প্রবলেমগুলো যেভাবেই হোক, হয়তো কমেন্টের মাধ্যমে হোক বা লাইভ ক্লাসে হোক, অবশ্যই সমাধান করে দেব। এ ব্যাপারে একদম নিশ্চিত থাকতে পারেন আপনারা। আচ্ছা অলরেডি অ্যান্সার পেয়েছি, দুইজন অ্যান্সার করেছেন 800 টাকা। তো খুব সহজে কিন্তু অ্যান্সারটা করা যায়। সুদ আসল 1100 টাকা, সুদ এবং আসলের এত অংশ, অর্থাৎ সুদ আসলের অনুপাত দিয়ে দিছে। এটা আমরা বলতে পারি যে সুদ আর আসলের অনুপাত কত, সুদ ইস্টু আসল যদি বলি, ভগ্নাংশ তো একটা অনুপাত, 3/8 ছিল না, এটাকে কিন্তু আমরা 3:8 বলতে পারি। অর্থাৎ সুদের রাশিটা হচ্ছে 3 আর আসলের রাশিটা হচ্ছে 8। তো অনুপাত আকারে লিখলে সুবিধা কি, যে আমরা যদি এই দুটো যোগ করি পাবো কত, 11 দিয়ে এই মানটাকে ভাগ করে দিব। মানে অনুপাতের অঙ্কগুলো আমরা যেভাবে করতাম পাবো হচ্ছে 100। তো 100 যদি 3 এর সাথে গুণ করি সুদের সম্পূর্ণ মানটা পেয়ে যাব, 8 এর সাথে গুণ করলে সম্পূর্ণ মানটা পেয়ে যাব।
তাহলে আসলের মান জানতে চাচ্ছে, আসলটা হবে 8 গুণ 100, দ্যাট মিন্স 800 টাকা। জি, আপনাদের প্রত্যেকের অ্যান্সারটাই হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। যাই হোক, আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ কোর্সে ক্লাস চলছে, এই ক্লাসটি শুরু হয়ে গেছে অলরেডি আমাদের কোর্সটি। তো আপনারা চাইলে আমাদের সাথে সংযুক্ত হতে পারেন এই কোর্সে। এই কোর্সে টোটাল 60টি লাইভ ক্লাস হবে, গুরুত্বপূর্ণ লাইভ ক্লাস। ম্যাথের 30টি এবং ইংরেজির 30টি লাইভ ক্লাস হবে। এবং প্রতিদিন সব থেকে সুবিধা হচ্ছে এটাই যে গ্রুপে প্রতিদিন একটা করে মডেল টেস্ট নেওয়া হয়, এবং বিগত বছরের যে প্রশ্নগুলো ছিল এই প্রশ্নগুলোর উপরেও আমাদের কিন্তু লাইভ ক্লাস মডেল টেস্ট নেওয়া হবে বা নেওয়া হচ্ছে। এবং প্রতিদিন ভিন্ন ভিন্ন টপিকের উপরে বা যে ক্লাসগুলো হচ্ছে এই ক্লাসগুলোর উপরেও আমাদের মডেল টেস্টগুলো হচ্ছে। তো উপরে ক্যাপশনে বিস্তারিত দেওয়া আছে, আপনারা যদি এগ্রি থাকেন সেক্ষেত্রে হয়তো আমাকে মেসেজ করে বা এই ভিডিওতে কমেন্ট করে জানাতে পারবেন। আচ্ছা, যাই হোক, আমরা পরবর্তী ম্যাথটাতে চলে যাব। মেবি 6 অথবা 7 নাম্বার ম্যাথটি। সুদের হার 9% হতে কমে 9% থেকে কমে 4% হওয়ায় 4% হওয়ায় এক ব্যক্তির আয়। সুদের হার 9% থেকে কমে 4% হওয়ায় এক ব্যক্তির আয় 2 বছরে 50 টাকা কমে গেল। 50 টাকা কমে গেল। তো জানতে চাওয়া হচ্ছে যে তার মূলধন কত ছিল বা আসল কত টাকা, আসল বা মূলধন কত। সুদের হার 9% থেকে কমে 4% হওয়ায় এক ব্যক্তির আয় 2 বছরে 50 টাকা কমে গেল। ওই ব্যক্তির আসল বা মূলধন কত টাকা? আর আপনারা যারা অলরেডি এই কোর্সের সাথে সংযুক্ত হয়েছেন, অর্থাৎ নিয়মিত ক্লাস করছেন, আপনারা একটু কমেন্ট করে জানাবেন যে আসলে আপনারা এই গ্রুপটিতে সংযুক্ত হওয়ার পরে বা আমাদের এই কোর্সে ভর্তি হওয়ার পরে কি কি বেনিফিট পাচ্ছেন বা কোনো প্রবলেম হচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাবেন। তাহলে হয়তো অন্যরা আপনাদের এই কমেন্টগুলো দেখে আগ্রহ পাবে বা বিশ্বাসযোগ্যতা পাবে যে আসলেই যে কতটুকু আমাদের গ্রুপটা হেল্প করতেছে। আচ্ছা, সরি, আমি তো অঙ্কটা সমাধান না করেই মুছে দিচ্ছিলাম। আবার প্রশ্নটা ছিল হচ্ছে যে সুদের হার 9% থেকে কমে, সুদের হার 9% থেকে কমে 4% হওয়ায় এক ব্যক্তি আয় 2 বছরে 50 টাকা কমে গেল। আচ্ছা, অলরেডি অ্যান্সার করে ফেলেছেন অনেকেই, থ্যাংক ইউ। আমরা অলরেডি মনে হয় বুঝে গেছি যে কিছুটা, যে 9% থেকে 4% কমছে, তাই না? তো 9% থেকে 4% কমা মানে টোটাল কমেছে কত পার্সেন্ট? 5%। 9% থেকে কমে 4% হয়ে গেছে, তার মানে সুদের হার কমে গেছে হচ্ছে 5%, যার কারণে তার 2 বছরে কত টাকা কমে গেল? 2 বছরে আয় কমছে হচ্ছে 50 টাকা। তাহলে 1 বছরে আয় কমছে কত টাকা? 25 টাকা। এই তো। তো আমরা জানি যে মূলধনটা সাধারণত হচ্ছে 100%, তাই না? বা আমরা যদি এখন সূত্রের সাহায্য করি তাতেও প্রবলেম নেই, যে আমরা জানি P = হচ্ছে I * 100 বাই হচ্ছে N * R। তো এই ক্ষেত্রে যদি আমরা মান বসিয়ে দিই, এটা হচ্ছে আয়ের মান কত আমাদের? 25 টাকা। আর এটা হচ্ছে 100। এন এর মান দেওয়া আছে 1 বছর। আর আর এর মানটা কত? আর এর মানটা পেলাম হচ্ছে আমাদের কত পার্সেন্ট? 5% হয়ে গেছে, 5। তো আমরা যদি কাটাকাটি করে দেই, 5 × 5 = 25, 5 আর 100 গুণ করলে হবে 500 টাকা। তার মানে অ্যান্সার পেয়ে যাবো আমরা 500 টাকা।
তো এর পরবর্তী ম্যাথটাতে চলে যাব আমরা। তার আগে কিছু চক্রবৃদ্ধি মূলধনের যে সূত্রগুলো আছে বা চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করার যে নিয়মটা, এই নিয়মটা একটু শিখব। এত সময় ধরে আমরা সরল মুনাফা করছিলাম, তো এখন আমরা চক্রবৃদ্ধি মুনাফা সম্পর্কে জানবো। তো চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে আমরা জানি যে সরল মুনাফার ক্ষেত্রে শুধুমাত্র আসলের জন্য আমরা লাভ বা সুদ পাই, কিন্তু চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে এক বছর যদি আমাদের ওই সুদটাও থাকে, ওই সুদের উপরে আবার আমাদেরকে মুনাফা দেওয়া হবে, অর্থাৎ যত টাকা সুদ হবে ওই টাকার উপরে আবার আমরা নতুন করে মুনাফা পাবো। ঠিক আছে? তো এই চক্রবৃদ্ধি মুনাফার মূলধন নির্ণয়ের সূত্র, চক্রবৃদ্ধি মূলধন, চক্রবৃদ্ধি মূলধন P ইন্টু 1 প্লাস R বাই 100 হোল টু দি পাওয়ার হচ্ছে n। P ইন্টু 1 প্লাস R বাই 100 হোল টু দি পাওয়ার n। এটাকে একদম সহজে আমরা এভাবেও মনে রাখতে পারি যে P ইন্টু একবারে করে দেব আমরা নিচে 100, আর আমাকে যেই যত পার্সেন্ট সুদের হারটা বলে দিবে একবারে আমরা সেটা যোগ করে দেব, অর্থাৎ 100 যোগ 8। তাহলে আমাদের করতে আরো বেশি সুবিধা হবে বা আরো দ্রুত করতে পারবো। তাহলে এটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন নির্ণয়ের সূত্র। যদি কখনো বলে যে চক্রবৃদ্ধি মুনাফা কত, চক্রবৃদ্ধি মুনাফা, চক্রবৃদ্ধি মুনাফার মান বের করতে বলে, তো সেক্ষেত্রে আমরা কিভাবে বের করব? তো আমাদের এই যে চক্রবৃদ্ধি মূলধন পেলাম, এই চক্রবৃদ্ধি মূলধন থেকে বের করে যদি আমাদের আসল বা মূলধনটা বিয়োগ করে দেই, মূলধনটা বিয়োগ করে দেই, তাহলে কিন্তু আমরা চক্রবৃদ্ধি মুনাফার মানটা পেয়ে যাব, যে কত টাকা মুনাফা পেলাম আমরা বছর শেষে বা 2 বছর শেষে, 3 বছর শেষে। আচ্ছা, 1 বছর শেষে আমরা যেটা পাই সেটা হচ্ছে 1 বছর আনতে চক্রবৃদ্ধি মুনাফা বা চক্রবৃদ্ধি মূলধন বলি। 2 বছর হলে সেটাকে 2 বছর আনতে, 3 বছর আনতে বলা হয়। ঠিক আছে? তো এরকম যদি বছর আনতে উল্লেখ থাকে সেই ক্ষেত্রে আমরা ওই সময়টা ইউজ করব। তো আমরা জাস্ট নরমাল একটা বা একদম সিম্পল একটা অঙ্ক দেখি প্রথমে। চক্রবৃদ্ধি মুনাফা, বার্ষিক 5 টাকা মুনাফায়, বার্ষিক 5 টাকা মুনাফায় 1200 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি মূলধন কত? তো বলা হচ্ছে বার্ষিক 5 টাকা মুনাফায়, মানে শতকরা মুনাফার হার হচ্ছে 5 টাকা, 1200 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি মূলধন কত হবে? 2 বছর, 3 বছর, যে কোনো মানটা আসতে পারে। আচ্ছা, আপনাদের অনেককে ধন্যবাদ আপনাদের মূল্যবান মতামত দেওয়ার জন্য। তো বার্ষিক 5 টাকা মুনাফায় 1200 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি মূলধন কত, এই মানটা জানতে চাওয়া হচ্ছে। তো আমাদের তো চক্রবৃদ্ধি মূলধনের ফর্মুলা আমরা জানি, P ইন্টু একবারে যদি আমরা যোগ করে দেই 100 প্লাস R বাই 100 হোল টু দি পাওয়ার n, এটা ফর্মুলা। তো আমরা যখন অঙ্ক করব তখন তার আমার ফর্মুলার দরকার নেই, আমি তো একবারে মান বসাবো, অর্থাৎ এখানে 1200 টাকা গুণ 5%, অর্থাৎ 100 বেড়ে হয়ে যাবে কত? 105, আর নিচে আছে 100। কত বছর? 2 বছর। তার মানে এটাকে আমাকে কি করতে হবে? হোল স্কয়ার করতে হচ্ছে, তাই তো? তো হোল স্কয়ার করলে 1200 গুণ হচ্ছে 105, আবারও গুণ 105, নিচে হচ্ছে 100 গুণ 100। তো এই যে এই ক্ষেত্রেই মানে এই চক্রবৃদ্ধি মূলধনের ক্ষেত্রে আমাদের দেখা যায় যে এই বিভিন্ন সময়ে 105, 110 এই সংখ্যাগুলোর বর্গ নির্ণয় করতে হয়, অথবা এই সংখ্যাগুলোকে একটার সাথে একটা দিয়ে গুণ করতে হয়। তো আমরা তো এটাকে গুণ করতে পারি, অনেকেই পারি। তো একটু ট্রিক্স করে কিভাবে দ্রুত করতে পারি একটু যদি দেখি নিই। ওকে, তো এটার জন্য আমি আচ্ছা আগে অঙ্কটা সমাধান করি, এরপরে বর্গ নির্ণয় এবং এই যে 100 এর কাছাকাছি যে সংখ্যাগুলো যেমন 105 আর 105 কিভাবে গুণ করা যায় তার কয়েকটা টেকনিক দেখাবো। যেমন ফার্স্ট টেকনিকটা যদি বলি যে 105 আর 105
যদি গুণ করি তাহলে আমাদের ফলাফলটা কত হবে? 105 আর 105 গুণ করলে আমাদের ফলাফল হবে 11,025। একদম সহজে পেয়ে গেলাম যে 11,025। এখন কিভাবে পেলাম? পদ্ধতি দুইটা। একটা হচ্ছে আমি এভাবে লিখতে পারি, 105 আর 105 নিচে নিচে লিখলাম। এই সংখ্যাটা 100 থেকে কত বেশি? 5 বেশি। এই সংখ্যাটাও 100 থেকে 5 বেশি। তো আমরা এই যে যতটুকু বেশি, এই বেশি সংখ্যাটাকে নিজেদের মধ্যে গুণ করব। 5 5 25। ওকে, আর এখন আড়াআড়ি হয় এটার সাথে এটা অথবা এটার সাথে এটা যোগ করে দেব। তো যোগ করে দিলে কত হচ্ছে? 110। এটা যে শুধুমাত্র 105 এর জন্য হবে তা না। ধরেন যে আপনার 108 আর 103 যোগ করতে বলা, গুণ করতে বলা হলো, এটার জন্য আপনি করতে পারবেন। 108 আর হচ্ছে 103, এই দুইটা সংখ্যা কখন আপনাকে গুণ করতে হবে, তো সেটার জন্য আপনি গুণ করতে পারছেন যে এই সংখ্যাটা কত বেশি? 8 বেশি, এই সংখ্যাটা 3 বেশি, তাহলে 3 8 24, আর দুইটা সংখ্যা যোগ করে দেই 111, তাহলে 11,124 উত্তর হবে। আরেকটা হচ্ছে যদি সেম সংখ্যা গুণ করতে হয়, তো সেক্ষেত্রে তো আমাদের বর্গের নিয়ম, যে কিভাবে বর্গ করতে পারি তিন সংখ্যার। তো যে সংখ্যাগুলোর শেষে 5 আছে এই সংখ্যাগুলোকে বর্গ করা যায়। তো তার আগে আমি অঙ্কটা একটু সমাধান করি, যেহেতু আমাদের অ্যান্সারটা পেয়ে গেছি। এরপরে সম্পূর্ণটা মুছে আমি বর্গের টেকনিকটা বলে দিচ্ছি। তো আমরা যে কাজটা করব, 0 0 কেটে নিলাম। আর হচ্ছে যেহেতু আমাদের কি পুরোটা কাটা যাবে, 4 দিয়ে যদি কাটি তাহলে যাবে হচ্ছে 3 4 12, আর 4 দিয়ে কাটলে 25, 5 দিয়ে কাটলে 5 5 25, এটা যাবে হচ্ছে 21 বার। 21, এই 5 দিয়ে এটাকে কাটলে যাবে হচ্ছে 21 বার। তো আমাদের এখানে যেহেতু আলহামদুলিল্লাহ কাটাকাটি হয়ে গেছে, অনেক অঙ্কের ক্ষেত্রে আমাদের এই কাটাকাটি যায় না, অর্থাৎ এখানে হয়তো 12 না থাকলেও আমাদের অন্য কোনো সংখ্যা থাকলে কাটাকাটি যেত না। তো সেই ক্ষেত্রে আমরা এই একটা 100কে রেখে দিতাম। এই অর্ধেক কাটাকাটি না করার থেকে 100 দিয়ে যে কোনো সংখ্যাকে ভাগ করা সহজ, এই জন্য যদি আমাদের দশমিকে অ্যান্সার আসতো সেক্ষেত্রে আমরা রেখে দিতাম। এর পরবর্তী অঙ্কগুলোতে আমি দেখাবো। তো এটার ক্ষেত্রে আমার কি আসছে? 21 আর 21 গুণ করতে হবে, বা 21 এর বর্গ নির্ণয় করতে হবে। তো এই বর্গ নির্ণয়টাই আমি একটু শেখাচ্ছি, যে 21 কে যদি আমরা বর্গ করি তাহলে আমি ফলাফলটাকে বলি। ফলাফল হবে হচ্ছে 441, অর্থাৎ এটার মান পাচ্ছি আমরা 21 গুণ 21 হচ্ছে 441, সাথে 3 গুণ আছে, এই 3 কে এখন গুণ করে দেব আমরা। 3 কে গুণ করলে আমাদের অ্যান্সার চলে আসবে 3 4 12, 2 হাতে আছে 1, 12 রেখে 13, 1323 টাকা। তো আপনারা অলরেডি অ্যান্সার করেছেন। আমার যেহেতু মানে প্রত্যেকটা বিষয় বোঝানোর জন্য সময় তো অবশ্যই লাগবে, যার কারণে তো আমরা যেটা দেখতে চাচ্ছিলাম যে আমরা বর্গ কিভাবে নির্ণয় করব, এই টেকনিক, তাই তো। বর্গ নির্ণয়ের বিভিন্ন টেকনিক আছে। তো প্রথমে আসি যে যদি কোনো সংখ্যার শেষে 5 থাকে, যেমন 5 15 25 35 45 ইত্যাদি সংখ্যার বর্গ আমরা কিভাবে করব। তো 5 কে স্কয়ার করলে 25, 15 কে স্কয়ার করলে 225, 25 কে করলে 625, 35 কে করলে 1225, 45 কে করলে 2025, 55 কে স্কয়ার করলে 3025, 65 কে স্কয়ার করলে 4225, 75 কে স্কয়ার করলে 5625, 85 কে স্কয়ার করলে পাবো আমরা 7225, 95 কে স্কয়ার করলে পাবো আমরা 9025, 105 কে স্কয়ার করলে কিছুক্ষণ আগে আমরা যেটা পেয়েছিলাম 11,025। তো এই যে পেলাম এই সংখ্যাগুলো কিভাবে পেলাম? খুব সহজ, যেহেতু 5 কে বর্গ করলে 25, এজন্য আমি এই প্রত্যেকটা 25 কে একটু আলাদা করি, এইখান থেকেই দেখাই। তাহলে যতগুলো 5 আছে 5 স্কয়ারের মান হচ্ছে 25। আর এখানে পেয়েছি 2, কিভাবে পেলাম? 1 এবং তার পরবর্তী সংখ্যা 2, 1 আর 2 গুণ করলে হবে 2, 2 আর এর পরবর্তী সংখ্যা 3, 3 2 গুণ 6, 3, 3 এর পরবর্তী সংখ্যা 4, 3 4 12, 4, 4 এর পরবর্তী সংখ্যা 5, 4 5 20, অর্থাৎ ওই সংখ্যাটাকে তার পরবর্তী সংখ্যার সাথে গুণ করে দিলেই হবে। যেমন ভাবে আমার এই যে এখানে 105 কে আমি মানে বর্গ করছিলাম, যে 5 5 25, আর সংখ্যাটা হচ্ছে 10, 10 আর এর পরবর্তী সংখ্যাটা হচ্ছে 11, গুণ করলে হবে 110। তো এটা হচ্ছে একটা ওয়ে, যার এই ওয়েটা শুধুমাত্র যখন শেষ অঙ্কগুলো 5 তখন করতে পারবো। আর নরমাল যে কোনো সংখ্যার জন্য যে আমরা কিভাবে বর্গ করব, যেমন 21 কে আমি কিভাবে বর্গ করলাম, 21। তো 21 কে বর্গ করছি হচ্ছে
এই 1 কে যদি আমরা বর্গ করি হবে হচ্ছে 1, যদি 1 অঙ্ক বিশিষ্ট হয় তাহলে আমরা অবশ্যই কি করব, সামনে একটা শূন্য দিয়ে লিখব। আর 2 কে বর্গ করলে হবে 4। ঠিক আছে, এই 1 কে আলাদা বর্গ করছি, 2 কে আলাদা বর্গ করছি। এখন আমরা যে কাজটা করব, এই যে সংখ্যা তিনটা 2, 1 এবং উপরের 2 এদেরকে নিজেদের মধ্যে গুণ করব। তাহলে কত পাচ্ছি, 2 1 কে 2, 2 2 গুণা 4। তো এই যে 4 বা 0 4 অবশ্যই এক অঙ্ক বিশিষ্ট হলে সেটাকে সামনে শূন্য দিয়ে লিখব। এটাকে লিখব হচ্ছে মাঝের দুইটা সংখ্যা বরাবর। তাহলে 1 4 4। শুধুমাত্র এটা না, আসলো আমার 63 বা 67 স্কয়ার। এটার জন্য কত হবে, 7 7 49, 6 6 36, 7 কে বর্গ করলাম, 6 কে বর্গ করলাম। আবার এখন নিজেদের মধ্যে গুণ করে দেব। 6 7 42, 42 2 84। তাহলে 9 8 14 4, হাতে আছে 1 4। এভাবে করে আমরা খুব সহজে কিন্তু এই বর্গ টর্গ যা আছে এগুলা নির্ণয় করতে পারবো। আচ্ছা, গুণ কত সংখ্যা পর্যন্ত করা যাবে স্যার? তো গুণটা দেখি, গুণটা হচ্ছে 100 এর ধারের কাছে যেগুলো আছে, অর্থাৎ আমাদের এই ইসের অঙ্ক যেগুলো আছে, এই ক্রমিক কি বলে, চক্রবৃদ্ধি মুনাফা। এই চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে আমার কি আসতে পারে, 110%, মানে 10% বৃদ্ধি, 10% মুনাফায় 12% মুনাফা, 14% মুনাফা, 15%, 5%। তো আশেপাশে যেই সংখ্যাগুলো আছে আলহামদুলিল্লাহ এই চক্রবৃদ্ধির সবগুলো গুণ এই পদ্ধতিতে করতে পারবো। যেমন আমি যদি 113 আর 108 বা 105 গুণ করলাম, 113 আর 105, তাহলে এই সংখ্যাটা কত বেশি, 13 বেশি, এই সংখ্যাটা কত বেশি, 5 বেশি। আপনি যে কোনো সংখ্যা গুণ করতে পারেন, শুধুমাত্র কত বেশি ওই সংখ্যাটাকে যদি নিজের মধ্যে গুণ করতে পারবেন তাহলে আপনি কোনো সমস্যা নাই। 5 13 হচ্ছে 65, তো 65 আর হচ্ছে এখানে এই দুইটা সংখ্যা যোগ করে দেব 118। ধরলাম যে এটা 7 ছিল, তাহলে 7 13 কত, 91, আর এটা যোগ করে দেব 113 আর 7 যোগ করলে কত হবে, 120। তো এখানে আসছে আমার 120, এই সংখ্যাটা আসছে 120, 20% অঙ্কের জন্য। পরের সংখ্যাটা আসছে 120। তখন কি করব, তো 20 20 থাকলে তো সমস্যা নাই, কারণ 0 0 রাখলাম, 12 12 হচ্ছে 144। এটার জন্য তো আলাদা টেকনিক আমরা জানি। তো ধরলাম যে এই 15 আর 20 এরকম আসছে, কোন সংখ্যা হয়তো আপনাকে গুণ করতে হবে। এটা তো মোটামুটি ভালোই বড়, তো এটা কত বেশি, 15 আর 20। তো এটার জন্য আমরা লিখব কত, এই 20 আর 15 গুণ করলে কত পাই আমরা, 300। এই তো 300 300 লিখবো না, 0 0 লিখে রাখবো। আর এই যে হাতে আছে 3, এটার সাথে যখন যোগ করব, যোগ করলে 35 আর 3 হয়ে যাবে 138। এভাবে করে করতে পারবেন, ঠিক আছে। তো এরকম ভাবে যে শুধুমাত্র 100 পরবর্তী সংখ্যাগুলোই গুণ করবেন তা কিন্তু নয়, 100 আগে যে সংখ্যাগুলো আছে এইগুলাকেও আপনি গুণ করতে পারবেন। 6 কত কম, আগে গেছি বেশিতে, এখন যাব কমে। এই সংখ্যাটা 100 থেকে কত কম, 4 কম। এই সংখ্যাটা 100 থেকে কত কম, 8 কম। তাহলে 4টা কত, 32। আর যেহেতু আমাদের কম হিসাব করতেছি, যে এটা 8 কম, এটা 4 কম, তো এখন কমের জন্য বিয়োগ করে দেব। 96 থেকে 8 বিয়োগ করলে কত হবে, 88। তার মানে উত্তর হবে 8832। তো এরকম অনেক টেকনিক আছে। আমরা যখনই এই অঙ্কের মধ্যে একটা নিয়ম আসবে বা যখন যেটা প্রয়োজন হবে তখন সেটা নিয়ে আলোচনা করব। না হলে এই টেকনিক নিয়ে আলোচনা করতে করতে ক্লাস টাইম আরো বেশি হয়ে শেষ হয়ে যাবে। যেহেতু দীর্ঘদিন ধরে আমরা প্রায় 30টা ক্লাস তো 30 দিনে নিব, তাই না? তো এই 30 দিনে এই অন্তত দুইটা করে টেকনিক শিখলেও আমরা অনেকগুলো টেকনিক শিখে যাব। এর আগের ক্লাসগুলোতেও আমি বিভিন্ন টেকনিক নিয়ে আলোচনা করেছি। তো এরপরে আমরা অনেক ক্ষেত্রে আমাদের দেখা যায় আর একটা অঙ্ক নেই, এই চক্রবৃদ্ধি মুনাফার 10% মুনাফায়, মানে বার্ষিক 10% মুনাফায় 5000 টাকার 3 বছরের 5000 টাকার, আচ্ছা 3 বছরের না, এটা 2 বছরেরই দিয়েছে। 2 বছরের মুনাফা কত, চক্রবৃদ্ধি মূলধন কত, চক্রবৃদ্ধি মূলধন কত। তো অনেক ক্ষেত্রে আমাদের প্রশ্ন থাকে, এরপরে আরেকটা প্রশ্ন যখন সমাধান করব, যে চক্রবৃদ্ধি মুনাফা এবং সরল মুনাফার মধ্যে পার্থক্য কত। ঠিক আছে, এরকম একটা সেম একটা প্রশ্ন মেবি কে যেন দিয়েছিল। বর্গ আরেকটু বোঝান অবশ্যই। আচ্ছা আমরা অঙ্কটা শেষ করি। বর্গটা হচ্ছে এই
ধরেন যে আপনার এখানে আসছে 72 স্কয়ার, তার মানে 2 কে স্কয়ার 4, এক অঙ্ক বিশিষ্ট, এই জন্য এটাকে সামনে একটা শূন্য দিয়ে লিখলাম। আর 7 7টা হচ্ছে 49, 7 কে আলাদা বর্গ করলাম, 2 কে আলাদা বর্গ করলাম। আর 7 দুগুণা 14, 14 দুগুণা হচ্ছে 28, 11 1, তার উত্তর হবে এত। তো 58 এর স্কয়ার, 8 কে স্কয়ার করি, 8 কে স্কয়ার করলে 64, 5 কে স্কয়ার করলে 25। এখন নিজেদের মধ্যে গুণ করি, 5 8 40, 40 দুগুণা 80, তাহলে 4 6 13 3, হাতে আছে 1, 2 আর 1 3। তো এটার জন্য কি করতে পারি আমরা, সরাসরি সূত্রে চলে গেলাম। 5000 আর হচ্ছে 2 বছরের, তার মানে 10%, উপরে হবে 110। কয়বার লিখবো, 2 বছর আছে, একবারে 2 বার লিখে দেই। আর নিচে হচ্ছে 100 গুণ 100। তো এই ক্ষেত্রে 0 0 0 0 কেটে দিলাম, একটা 0 দুইটা 0, এখান থেকে একটা দুইটা কেটে দিলাম, তাহলে থাকে কত, 50 গুণ 11 গুণ হচ্ছে 11, এই তো। তো 11 11 হচ্ছে 121, 11 11 121, এই শূন্যটা আগে রাখবো, রেখে দেবো। আর 5 দিয়ে গুণ করে দিই, 5 1 কে 5, 5 দুগুণা 10 0, হাতে আছে 1, 5 1 কে 5 আর 1 6, 6050 টাকা অলরেডি আপনারা অ্যানসার করেছেন অনেকেই। আচ্ছা, তানিয়া মরিয়ম জানতে চাচ্ছিলেন যে ক্লাস জয়েন হব কিভাবে করে, বা মানে জয়েন হতে চাচ্ছিলেন। তো আপনার সাথে আমরা যোগাযোগ করে নেব এবং জানানো হবে যে আপনি কিভাবে জয়েন করতে পারবেন। আমাদের সামান্যতম একটা কোর্স ফি আছে, যেহেতু দেখতেই পাচ্ছেন যে গণিত ক্লাস 30টা, ইংরেজি ক্লাস হবে 30টা, এরপরে প্রতিদিন অন্যান্য সাবজেক্টের সাজেশন ভিত্তিক মেসেঞ্জার গ্রুপের মাধ্যমে প্রতিদিন পড়া দেওয়া হয় এবং পড়াগুলো নেওয়া হয়, এবং এই প্রতিদিন একটা করে মডেল টেস্ট থাকে, যেটা হচ্ছে সব থেকে সুবিধাজনক যে আপনি সারাদিনে কতটুকু নিজেকে প্রিপেয়ার করলেন। রাতে গিয়ে 10টার পরে আমাদের এই প্রশ্নগুলো আপলোড করা হয় রাত 10টায়। আজকে যেহেতু লাইভ ক্লাসটা আমি দেরিতে শুরু করেছি বাসায় গেস্ট থাকার কারণে, তো যার কারণে আমার ক্লাসটা অলরেডি 10টার মধ্যে শেষ হয়ে যায়। 9টা থেকে 10টা পর্যন্ত আমি ম্যাথ ক্লাস নেই, আরেকজন স্যার আছেন ইংলিশ ক্লাস নেন। তো এরপরে 10টা থেকে হচ্ছে আমাদের মডেল টেস্ট শুরু হয়, আপলোড করা হয় কোশ্চেন। পরের দিন সকাল 11টা পর্যন্ত আপনার এই কোশ্চেনের অ্যান্সার জমা দেওয়ার সময় থাকবে, অর্থাৎ আপনি এর মধ্যে যে কোনো সময়ে 1 ঘন্টা সময়ের মধ্যে পরীক্ষা দিয়ে প্রশ্নটা সাবমিট করবেন, উত্তরগুলো, তাহলে আপনার ওই প্রশ্নের উত্তরগুলো আগামীকাল 11টার পরে পেয়ে যাবেন, যে কে কত মার্ক পেলেন এবং কে প্রথম হলো, কে দ্বিতীয় হলো, ইত্যাদি। আচ্ছা, 10% মুনাফায় 5000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি মূলধন হচ্ছে কত, এটার মানটা বের করতে বলা হয়েছে। এই তো এই যে যা বললাম যে 30টা 60টা ক্লাস, এই 60টা ক্লাসে কিন্তু শেষ না। আমরা চেষ্টা করব যতদিন আপনাদের এই প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা না হয় ততদিন পর্যন্ত আপনাদেরকে আমাদের টাচে রাখার জন্য আমরা চেষ্টা করব। অর্থাৎ আমাদের এই যে কার্যক্রম, এটা অনবরত চলতে থাকবে। আর এর জন্য এককালীন খুব সামান্য একটা ফি নির্ধারণ করা আছে। তো যাই হোক, আমরা এর পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি যে মুনাফা, সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নিয়ে প্রায় সময় আমাদের ম্যাথ হয়। তো এরকম একটা প্রশ্ন নিচ্ছি, 10% হার বা হারে 5000 টাকার 3 বছরের চক্রবৃদ্ধি মুনাফা ও সরল মুনাফার পার্থক্য কত? মুনাফার পার্থক্য কত? তো আগেরটা আমরা 2 বছরের জন্য করেছিলাম, এখন আমরা 3 বছর করব। 10% হারে 5000 টাকার 3 বছরের চক্রবৃদ্ধি মুনাফা, সরল মুনাফার পার্থক্য কত? তো আগে আমরা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফার মানটা বের করি। এই ছিল 5000, 10% হয়ে যাবে কত, তাহলে 110, আর নিচে আছে 100। এই সংখ্যাগুলোকে কতবার লিখবো? পাওয়ার হচ্ছে 3, অর্থাৎ 3 বার করে লিখবো। 110, আবারও 110। আসলে অঙ্কগুলো যে কত দ্রুত করা যায় একটু যদি টেকনিক্যালি দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন। আর ম্যাথ হচ্ছে যে কোনো পরীক্ষার জন্য
ওই ট্রাম্প কার্ড থাকে না, যেমন তাস খেলার মধ্যে ট্রাম্প কার্ড থাকে, যার হাতে ট্রাম্প কার্ড সংখ্যা যত বেশি থাকে সে তত বেশি নিতে পারে, দানগুলো নিতে পারে। তো এই অঙ্কটা হচ্ছে পরীক্ষার হলে ট্রাম্প কার্ডের মতো, যে আপনি যত বেশি করতে পারবেন বা যত বেশি নিজেকে এগিয়ে রাখতে পারবেন তত বেশি অন্যদের থেকে এগিয়ে থাকতে পারবেন। ঠিক আছে? তো এই একটা সাবজেক্ট আপনার সাথে কখনো বেইমানি করবে না, অর্থাৎ আপনি প্রিপারেশন নিলে আপনার পরীক্ষায় প্রশ্ন কমন পড়বেই। কিন্তু যে আপনি যদি ওই জেনারেল নলেজ বলেন বা অন্যান্য যে কোনো সাবজেক্ট বলেন, কিন্তু নির্দিষ্টতা দিতে পারবেন না যে আমি এটা পড়লে আসবেই। কিন্তু আমি যদি বলি যে না, সুদ আসল যদি আপনি পড়ে যান, শতকরা পড়ে যান, লাভ ক্ষতি পড়ে যান, তাহলে এখান থেকে কমপক্ষে 2টা অঙ্ক পাবেন যে কোনো পরীক্ষায়। আপনি যদি বীজগণিতিক রাশি পড়ে যান, সমীকরণ গঠন পড়ে যান, সমাধান পড়ে যান, এরপর অসমতার মান নির্ণয় পড়ে যান, তাহলে এখান থেকে আপনি 2টা অঙ্ক পাবেন। সূচক লগারিদম পড়ে যান, মানে কোথা থেকে প্রশ্ন আসবে এটা কিন্তু আপনি একদম পেয়ে যাচ্ছেন। ঠিক আছে? তো যাই হোক, আমরা এটা সমাধান করি যে আমাদের এটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন পাবো কাটাকাটি করলে। তো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা শূন্য আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা শূন্য কেটে দিলাম। বাকি আছে হচ্ছে 5 গুণ 11 গুণ 11 গুণ হচ্ছে 11। এই তো এখন আমরা গুণ করব। 11 দিয়ে গুণ করা খুব সহজ। তো 11 11 121, এই যে 11 11 121, আরো একটা 11 আছে। তো এটার জন্য তো আমরা এর আগেও মান পেয়েছিলাম। তো আপাতত যদি আমরা এই 121 আর 11 গুণ করে দিই তাতেও পারি, আবার 5 দিয়ে যদি এই সংখ্যাটাকে গুণ করে নিই তাতেও হবে। 5 একে 5, 5 12 হচ্ছে 60, তার মানে 605 গুণ হচ্ছে 11। তো 11 দিয়ে আবার গুণ করার কি টেকনিক, খুব সহজ। 5 5 6 6, তার মানে এই যে আমরা পেয়ে গেলাম হচ্ছে 6655 টাকা। কিভাবে গুণ করছি 11 দিয়ে? এই 5 প্রথমে 5 লিখে দিছি, এরপরে এই 2টা সংখ্যা যোগ করেছি, ফলাফল 5, তারপরের 2টা সংখ্যা যোগ করলাম, ফলাফল 6, আবার প্রথমের সংখ্যাটা লিখে দিলাম। আর একটা সংখ্যা দিয়ে দেখাই তাহলে আরো ক্লিয়ার হবে। যেমন 136, এই সংখ্যাটাকে আমি 11 দিয়ে গুণ করতে চাচ্ছি, ফলাফল হবে 6, এরপরে 6 আর 3 যোগ করব হবে 9, 1 আর 3 যোগ করব হবে 4, আর 1 এর 1, অর্থাৎ 1496। এরকম ভাবে 11 দিয়ে যে কোনো বড় বড় সংখ্যাকে গুণ করা সম্ভব। তো আপাতত আমরা ওই দিকে না যে এটার সরল মুনাফাটা বের করার চেষ্টা করি। সরল মুনাফা কত হবে? ছিল 5000 টাকা PNR, সময় হচ্ছে 3 বছর, আর এর মান হচ্ছে কত? 10%, অর্থাৎ উপরে 10 নিচে 100। তাহলে 0 0 কেটে দিলাম, থাকবে হচ্ছে 3 5 15 আর 2টা 0, মান পেলাম হচ্ছে 1500 টাকা। 1500 টাকা কি আমাদের সরল মুনাফা, আর এটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন। তো এই মূলধন থেকে যদি আমরা 5000 টাকা বিয়োগ করে দেই, আমাদের কিন্তু আমরা এই 1655 টাকা চক্রবৃদ্ধি মুনাফার মান পেয়ে যাব। তো দুইটার মধ্যে পার্থক্য কত? 1655 আর হচ্ছে 1500, এর মধ্যে পার্থক্য হচ্ছে 155 টাকা। উত্তর হবে 155 টাকা। আচ্ছা, তো আশা করছি যে আপনারা এই চক্রবৃদ্ধি মুনাফার সূত্রগুলো সাহায্যে অঙ্কগুলো করতে পারবেন। এই টাইপের অঙ্কগুলো সাধারণত বিভিন্ন পরীক্ষায় আসে, এবং আপনারা যেই অঙ্কগুলো আমাকে কমেন্টে জানিয়েছেন, আমি প্রত্যেকের অঙ্কগুলো সমাধান করে কমেন্ট হোক বা আপনাদের মেসেঞ্জারের মাধ্যমে হোক আপনাদের সমাধান পৌঁছে দেব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন। ইনশাল্লাহ আগামী ক্লাসে আপনাদের সকলের সাথে আবারও দেখা হবে। তো আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ, সকলেই ভালো থাকবেন। এবং আপনাদের যদি এই ক্লাস ভালো লেগে থাকে বা যদি ইচ্ছুক হন যে না আপনারা এই কোর্সটিতে অংশগ্রহণ করবেন, এটা যে শুধুমাত্র আপনি প্রাথমিক শিক্ষক নিয়োগ কোর্সের জন্যই প্রিপারেশন নিচ্ছেন তা কিন্তু না, এটা জাস্ট আমাদের কোর্সের নাম, যে আমরা প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষাটাকে টার্গেট করে একটা কোর্স শুরু করেছি। তো এটি করলে আমি কিন্তু যে ক্লাসগুলো নেই, এই ক্লাসগুলো যে শুধুমাত্র যে আপনি প্রাথমিক বেস তা না, একদম BCS বা যে কোনো অডিটর বা মাধ্যমিক লেভেলের নিবন্ধন পরীক্ষা বলেন, সমস্ত পরীক্ষাতেই ভালো করতে পারবেন আশা করি। সেভাবেই বেসিক থেকে শুরু করে ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করি। তো যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে আপনারা চাইলে কোর্সটি করতে পারেন। তো আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।